নমস্কার চাষী বন্ধুরা, কিষাণ বাণী অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ভারত সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়। আজকে আমরা এসেছি বীরভূম জেলার মোহাম্মদবাজার ব্লকের অন্তর্গত গনপুর গ্রামে। এই গনপুর গ্রাম পঞ্চায়েতের এখানেই এক চাষী বন্ধু, তার একটা আশ্রম রয়েছে যে তপবন আশ্রম। এই আশ্রমের সহকারী পরিচালনা করে থাকেন আমাদের কাকলি মুখোপাধ্যায়। তিনি কিন্তু বহুদিন ধরে এই আশ্রমটা চালান। অনেক ছোট ছোট বাচ্চারা এখানে পড়াশুনো করে, এখানে থাকে। তো হঠাৎ তার মাথায় এলো যে এখানে একটি যদি কিচেন গার্ডেন তৈরি করা যায় এবং পুরোপুরি জৈব পদ্ধতিতে যদি চাষবাস করা যায়, তাহলে এখানে শিশুরা আরও ভালোভাবে তারা পুষ্টিকর খাবার পাবে, তারা বড় হবে এবং দূষণের হাত থেকেও কিন্তু আমাদের পরিবেশকে রক্ষা করতে পারবো। এইরকম একজন চাষি বন্ধুকে পেয়েছি। তিনি কিন্তু আজকে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার তৈরি করে আজকে এই যেটুকু রোজগার হয় সেটা কিন্তু আশ্রমের আনুষঙ্গিক খরচ চালিয়ে আসছেন দীর্ঘদিন ধরে। প্রথমেই আপনার নামটা জিজ্ঞাসা করব। আমার নাম কাকলি মুখার্জি। কাকলিদির কাছে জানবো যে একটা তো আশ্রম রয়েছে, প্রচুর শিশু রয়েছে এবং মাথায় এলো যে একটা আমি পুরোপুরি জৈব পদ্ধতিতে এখানে চাষবাস করব, তো এটা হঠাৎ মাথায় এলো কেন? এখানে আমার একটা আশ্রম আছে, যে আশ্রমে প্রচুর ছাত্রছাত্রী যারা এখানে পড়তে আসে এবং তাদেরকে আমরা নিউট্রিশন সাপোর্ট দিই। এই জন্য আমি চিন্তা ভাবনা করলাম, বাজার থেকে যে সবজি আমরা কিনে নিয়ে আসি ওখানে তো রাসায়নিক সার, বিষ এসব প্রয়োগ থাকে। তা আমরা ভাবলাম যে এখানে যদি আমরা সবজির খোসা টোসা যেগুলো দিয়ে মানে জৈব সার তৈরি হয়, সেগুলো দিয়ে সার তৈরি করে যদি আমরা মানে সবজি এখানে তৈরি করতে পারি এবং সেই সবজি মানে ডাল এসব দিয়ে একটা তরকারি করে নিউট্রিশন সাপোর্ট করতে পারি, তাহলে ওদের মানে শরীরের মধ্যে বিষ বা সার জাতীয় খারাপ খাবার কোনো কিছু শরীরে যাবে না এবং শরীরে পুষ্টির ভাগটা বেশি হবে। এইটা মাথায় চিন্তা ভাবনা আসার ফলে আমি এখানে জৈব সার বা কিচেন গার্ডেনটা তৈরি করি। তো জানবো, আজকাল তো বাজারে বিভিন্ন জৈব সার বিক্রি হচ্ছে, তার মধ্যে কিন্তু কেঁচো সার অন্যতম, আমরা সবাই জানি। তো এই সার আপনি তো চাষবাস করছেন, কতটা কাজে লাগছে চাষাবাদের ক্ষেত্রে? আমরা যে আগেকার পুরনো পদ্ধতিতে যে সার আমরা তৈরি করি, সেই সার জমিতে দিয়ে যে না কাজে লাগে, তার থেকে আমাদের এই কেঁচো সার দিলে মানে খাদ্যটা তাড়াতাড়ি, যে গাছপালা থাকে তারা তাড়াতাড়ি গ্রহণ করতে পারে এবং এই সার দেওয়ার ফলে যে এতে যে ক্যালসিয়াম, পটাশিয়াম যেগুলো থাকে সেইগুলো সবজির পক্ষে বা এর পক্ষে খুবই উপযোগী। এছাড়াও ধরুন যেসব ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলো সবজিতে মানে যেসব গাছগুলো হয় তাদের পক্ষে খুবই উপকার করে। তারপর কেঁচো সার যখন দিই আমরা, তখন কেঁচোর সাথে কিছু ডিম যেগুলো মানে আমাদের মাঠে ছড়িয়ে পড়ে, সেই ডিমগুলো থেকে আবার কেঁচো উৎপন্ন হলে মাটিটা উর্বর হয়, আর উর্বর হওয়ার সঙ্গে সঙ্গে গাছটারও উন্নতি ঘটে। তো আপনার কাছে জানবো যে আমাদের এই যে বর্ষাকাল, এখন তো প্রচুর তো দেখতে পাই রাস্তাঘাটে বা সার যেখানে রয়েছে সেখানে কিন্তু কেঁচো আমরা দেখতে পাই। সেই কেঁচোই কি এখানে ব্যবহার করা হয়, না অন্য কোনো বিশেষ কেঁচো এখানে দেন? না, ওই কেঁচো দিয়ে আমাদের সার তৈরি হয়ও না, কারণ এর অনেক রকম ভ্যারাইটিস আছে। কিন্তু আমরা যে কেঁচোটা ব্যবহার করি সেটা হচ্ছে আইসোনিয়া ফেটিডা, ওই কেঁচো দিয়ে আমাদের এই সারটা তৈরি হয়। তো বর্তমানে কতগুলো আপনাদের এই চেম্বার বা চৌবাচ্চা আছে? এখানে চেম্বারগুলো আছে আমার 6টা চেম্বার আছে, 3-4টে গরু আছে আমার। গরু ছাড়া তো কেঁচো সার তৈরি করা সম্ভব নয়, গোবরটা খুবই প্রয়োজনীয়। এই 6টা চেম্বার মোটামুটি 3 ফুট চওড়া করা আছে আর 10 ফুট লম্বা, আর এর যে ডিপ মানে গর্তটা আছে সেটা আপনার ওই 1 ফুট মতো। এবার আমরা গোবরটাকে করি কি করে না, গোবরটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিই জল দিয়ে, যেটা খুব নরমও হবে না খুব শক্তও হবে না, এবং সেটা 4 ইঞ্চি একটা লেয়ার দিয়ে দিই। আর এই যে চৌবাচ্চা বা চেম্বারগুলো সেগুলো একটা দিকে ঢাল করা থাকে। এই 4 ইঞ্চি লেয়ারের পর আমরা করি কি 2-3 দিন পর পর গোবরটাকে হাত দিয়ে দিয়ে বারবার উলট পালট করি, কারণ ওলট পালট না করলে গোবরের গ্যাসটা বেরোবে না। এইভাবে দিন 15 যাওয়ার পর আমরা মানে একটা চেম্বারে প্রায় 6000-এর কাছাকাছি কেঁচো দিই। একটা চেম্বারে 4 কোণে 4টে পকেটের মতো করে দিই, সেখানে আমরা কেঁচোটা দিয়ে দিই। কেঁচো দেওয়ার পর সেই কেঁচোটা যখনই তার অনুকূল পরিবেশ পায় তখনই কিন্তু সে আস্তে আস্তে গোবরের মধ্যে ঢুকে যায়, এবং গোবরে ঢোকার পর আমরা লক্ষ্য করি যাতে ওপর থেকে গোবরগুলো মানে শুকিয়ে না যায় বা ভেতর থেকে রসটা যাতে চলে না যায়, সেই জন্য আমরা মাঝে মাঝে ঝাবড়ি দিয়ে হোক কি হাত দিয়ে হোক ঝিপঝিপ করে জলটা দিয়ে দিই যাতে আর্দ্রতাটা ঠিক থাকে, এবং কাঠি দিয়ে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিই যাতে অক্সিজেনটা কেঁচোটা ঠিকঠাক পায়। এইরকমভাবে আরও কিছুদিন যাওয়ার পরে 1 মাসের মাথায় তখন আমরা দেখি যে ওই ওপরের লেয়ারটাতে সিটিসি চায়ের মতো গুটি 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 অনেক কেঁচোর মল
পড়ে আছে, যেটাকে আমরা ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার বলে থাকি। আর এই যে আমরা ঢালটা করে রেখেছি 6টা পিঠের সাইড দিকে, এখানে যে এই পাইপ লাইনটা গেছে, এটা গিয়ে এই ভার্মির ওয়াশটা একটা বালতিতে জড়ো হচ্ছে, এবং এটা আমরা 50-50 জল দিয়ে গাছে স্প্রে করি। গাছে স্প্রে করলে গাছের এটাতে খুবই উপকার হয়। এছাড়াও আর একটা পদ্ধতিতেও ভার্মি চাষ করে থাকি, যেটা ওই সবুজ ঘাস টাস যেগুলো ছোট ছোট করে কেটে নিই, কেটে নেওয়ার পর তাতেও গোবর দিই। গোবর দেওয়ার পর সেটাকেও ওই পলিথিন দিয়ে মুড়িয়ে 15 ধরে পচিয়ে সেটাকেও আবার পিটে দিয়ে এইভাবে চাষটা করি। আর যখন দেখি যে এই ভার্মি সারটা আমরা তুলে যখন এক জায়গায় জড়ো করি, তখন তো অনেকটা লেয়ারটা কমে যায়, যে 4 ইঞ্চি লেয়ার থাকে সেটা অনেকটাই কমে যায়। তখন আবার সেই একই পদ্ধতিতে গোবরটা দিই, কিংবা যদি কাঁচা গোবর দেবো ভাবি, তখন কিন্তু সেই ঘুটে যে আকারটা হয় ওর থেকে একটু বড় সাইজে চারিদিকটাতে দিয়ে রাখি। এতে কি হয়, কেঁচোটা আবার খাদ্যটা নতুনভাবে পেতে শুরু করে এবং আবার ভার্মি কম্পোস্ট হয়। তারপর আমরা ওইগুলোকে এক জায়গায় জড়ো করে প্যাকেটিং করি 1 কেজি প্যাকেটের, তারপরে বাজারে দিয়ে আসি। 15 টাকা করে রেট পাই মোটামুটি। আর এই পয়সাগুলো তো আমাদের আশ্রমে কাজে লাগেই। তো আমরা জানবো যে এখন তো বর্ষাকাল, এবং আমরা জানি যে কেঁচোর শত্রু হচ্ছে লাল পিঁপড়ে, সেক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা নেন? সেক্ষেত্রে যাতে কেঁচোগুলো না মারা যায় সেদিকটাও আমরা চিন্তা ভাবনা করি। ওই জন্য চৌবাচ্চার একবারে নিচের সাইডটাতে, চৌবাচ্চার সঙ্গে থাকবে না, নিচের দিকটাতে হয় ব্লিচিং পাউডার দিই, কিংবা লক্ষণগণ্ডি সাইডগুলোতে একবারে সাইডগুলোতে লক্ষণগণ্ডি দিয়ে টেনে দিই, যাতে ওই দিক থেকে পিঁপড়েগুলো যে কেঁচোগুলোকে নষ্ট না করে। আচ্ছা, একটা চৌবাচ্চা যখন কেঁচো সার তৈরি হয়ে যায়, পুনরায় কি ওই চৌবাচ্চাতে আবার কেঁচো সার তৈরি করেন? হ্যাঁ, ওই একটা চৌবাচ্চা কেঁচোটা তৈরি হয়ে গেলে যখন আমরা সারটা তুলে নিচ্ছি, তো তুলে নেওয়ার পর আবার তো আমরা গোবর দিচ্ছি। গোবর দেওয়ার ফলে কি হচ্ছে, কেঁচো আবার সেই খাবারগুলো গ্রহণ করার ফলে আবার সার তৈরি হচ্ছে, আবার আমরা সেগুলো তুলে নিতে পারছি। আরেকটা বিষয় যেটা হচ্ছে, জমিতে তো কেঁচো সার আপনারা দেন এবং কিচেন গার্ডেন তৈরি করছেন, দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু আপনি সবজির বাগান তৈরি করেছেন। এটা বলা যায় যেহেতু একটা তপবন আশ্রম, নামটাও শুনে কিন্তু খুব সুন্দর লাগছে, এবং প্রচুর দেখছি ছোট ছোট শিশুরাও রয়েছে এখানে, পুষ্টিকর খাবার কিন্তু তারা পাচ্ছে এই কিচেন গার্ডেন থেকে, এবং পুরোপুরি জৈব পদ্ধতিতে আপনি চাষবাস করে আসছেন। তো এই যে জমিতে কেঁচো সার কখন ব্যবহার করেন আপনারা, এবং পাশাপাশি জানবো যে এই যে ধরুন ধান, কিছুটা দেখছি ধানও লাগিয়েছেন এখানের মধ্যে, এবং বা সবজিও লাগিয়েছেন, তো কি মাত্রায় কেঁচো সার ব্যবহার করেন? জমিতে কেঁচো সার সাধারণত আমরা যে শেষ চাষটা দিই তার আগে কেঁচো সারটা ছড়িয়ে দিই, তারপর চাষটা দিলে হয় জমির সাথে ভালোভাবে কেঁচো সারটা মিশে যায়। এছাড়াও গাছগুলো যখন ছোট একবার চারা অবস্থায় থাকে, তখন কেঁচো সারটা দেওয়ার পর আমরা নিরেন যে পদ্ধতিতে করি ওইভাবে নিরেনের মতো করে দিলে কেঁচো সারটা কিন্তু সুন্দরভাবে মিশে যায়, এবং জমির সঙ্গে মিশে গেলে সবজি বা ধানের ক্ষেত্রে খুবই ঠিকঠাকভাবে হয়। আর ধান চাষে আমরা মোটামুটি বিঘা প্রতি ওই 280 থেকে 350 কেজি পর্যন্ত দিই। সবজির ক্ষেত্রে ধরুন 750 থেকে 1000 কেজি এরকম মতো দেওয়া হয়। ফুলের ক্ষেত্রে অল্প পরিমাণে দিই, কিন্তু ফুলের ক্ষেত্রেও এই ভার্মি সারটা খুবই উপকারী। শুধুমাত্র যে এই তপবন আশ্রমে যে ছোট ছোট বাচ্চারা রয়েছে বা শিশুরা রয়েছে তাদের জন্য যে কিচেন গার্ডেন তৈরি করেছেন তা নয়, এখান থেকে তো আপনি বিক্রি করেও কিছুটা লাভ বা মুনাফা পান, এবং সেখান তো এই আশ্রমে খরচ লাগান। তো কি পরিমাণ মাসিক আপনার লাভ হয়? মাসিক লাভ হয় বলতে গেলে আমি সবজি বিক্রি তো করি, সবজি তো আমাদের ছেলেদের সব থেকে বড় ব্যাপার, ছেলেরা পুষ্টিগুণযুক্ত খাবার খেতে পাচ্ছে সবজি থেকে। আর বিক্রি করার ফলে সবজিও বিক্রি করি, তার সঙ্গে ভার্মি সারও বিক্রি করি, এবং কেঁচোটাও কিছু পরিমাণে বিক্রি করা হয়, যেগুলো কেঁচোগুলো 50 পয়সা করে পিস পাই আমরা। তো মাসে মোটামুটি আমরা এই 6টা পিঠ থেকে বা এই সবজি থেকে সব নিয়ে 3,500 থেকে 4,000 টাকা করে পাই, যেটা আমার এই আশ্রমে উন্নয়ন ছেলেদের ক্ষেত্রে প্রচুর কাজে লাগে। বিষয় জানবো যে আপনি তো একজন সফল চাষী বন্ধু, যেহেতু এই কেঁচো সার তৈরি করে আজকে চাষবাস করছেন এবং বিক্রি করেও বেশ কিছু টাকা রোজগার করেন, যেটা আশ্রমে আপনাদের কাজে লেগে যায়। তো সফল চাষী বন্ধু হিসাবে আমার কাছে জানবো যে এখনও যারা যে সকল মহিলারা রয়েছে বা আদিবাসী সম্প্রদায় বা স্বনির্ভর গোষ্ঠী যারা মহিলা রয়েছে তাদের উদ্দেশ্যে কি উপদেশ দিতে চান? আমি একটা কথাই বলবো বারবার, যে ভার্মি সার তৈরি করা কিছু কঠিন কাজ নয়, তবে যেটা সব থেকে আগে প্রয়োজন গরু বা গোবরের প্রয়োজন। কেনা গোবর দিলে কিন্তু অনেকটা সমস্যা, যেমন বালি থাকে, মাটি থাকে, যেটা ঠিকঠাকভাবে চাষের উপযোগী হয় না। ওই জন্য গোবর বা গরু যাদের বাড়িতে আছে বা একটা দুটো কিনে যদি ভার্মি সার তৈরি করা হয়, এবং সেখান থেকে যদি আমি সবজি উৎপাদন করি বা ধান চাষের ক্ষেত্রে যার ক্ষেত্রেই লাগাই, তাতে আমাদের কম খরচে লাভটা বেশি হয়, এবং তাতে সবার
পক্ষে খুবই লাভজনক, আমি এটাই বলতে পারবো। শরীরের পক্ষেও ক্ষতিকর নয় এবং আর্থিক দিক থেকেও লাভজনক। মানে এখান থেকে আপনি যে আশ্রমটা খুলেছেন, ছোট ছোট শিশুরা রয়েছে এবং একটা সুন্দর একটা পরিবেশ রয়েছে, এখানে তো আগামী দিনে এটাকে আরো বড় করে করার একটা পরিকল্পনা রয়েছে। হ্যাঁ, সেরকম একটা পরিকল্পনা নিশ্চয়ই আছে। আমরা যতটা পাচ্ছি চেষ্টা করছি এবং বাইরে থেকেও অনেকে আসেন, তারাও অনেক কিছু ডোনেট করে দিয়ে যান, যেখান থেকে আমরা মানে অনেকটা উন্নতি করার চেষ্টা করি। আরও ভাবছি যে হ্যাঁ, যতটা পারবো ছেলে মেয়েদের সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। এদের ছেলেরা মেয়েরা সব তো পিছিয়ে আছে, তাদেরকে যাতে আরও একটা আগিয়ে নিয়ে যেতে পারি চেষ্টাটা করি। আজকে আমরা এসেছি সাঁইথা ব্লকের অন্তর্গত নিমগড়িয়া গ্রামে। আমরা এই গ্রামের একজন গৃহবধূকে পেয়েছি, যিনি হাঁস পালন করে আর্থিক উন্নতি ঘটাতে সক্ষম হয়েছেন। আপনার নাম? আমার নাম মিতা ভূমি। মিতাদির কাছে জানবো, হঠাৎ আপনি এই হাঁস পালন করতে গেলেন কেন? আমার আর্থিক অবস্থা ভালো ছিল না, আমার স্বামী হ্যান্ডিক্যাপ। আমি এই কাজটাতে নামতে বাধ্য হলাম যাতে আমার সংসারটা ভালোভাবে সচ্ছলভাবে চলে। ওই জন্য প্রথমে হাঁসের বাচ্চাটায় পরিকল্পনা করলাম যে হাঁসটা কিনলে আমার সুবিধা হবে, আমার কম পরিশ্রমেতে আমার কাজটা হবে, এরকম দিয়ে হাঁসটাতে নামলাম। প্রথমে হাঁসটা কিনলাম, যখন কিনি তখন 10 থেকে 15 দিনের মাথায় বাচ্চাগুলো কিনি। ওই বাচ্চাগুলো কিনে এবার বাড়িতে মশারি টানিয়ে ঘিরে রেখে দিই উঠোনের মধ্যে। ঘিরে রাখার পর যাতে ওটা কাকে বা বিড়ালে যাতে না নিতে পারে সেই জন্য আটকে রেখে দিই। এবার ওর ভেতরে খাবারও দিই, খাবারটা তখন দিয়ে আমরা ওইটা গুঁড়ো জাতীয় খাবার এরকম দিই, দিয়ে খেয়ে আস্তে আস্তে ওটা বড় করি আমরা। খাবারটা খাওয়ার পর বরকতর সঙ্গে আমরা উঠানে ওই জলও দিই, তার সঙ্গে খাবারও দিই। আলাদা জায়গায় একটা পাত্রে জল দিই আর একটা পাত্রে খাবার দিই, দিয়ে আস্তে আস্তে ওটা বড় হয়। তারপরে তাদের জন্য আমি একটা রুমও বানিয়েছি, যে ওটা 10x12 রুম। ওই রুমটা সিমেন্টের তৈরি করা হয়েছে। রাত্রেবেলায় রুমটার ভেতরে ভরে দিই, আর এখন যখন কিনি তখন জলে ছাড়ি না, ততদিন পর্যন্ত বাড়ির উঠানে রেখে দিই। রাখার পর এবার আস্তে আস্তে ওরা বড় হয়। হাঁস পালন করছেন, তো আপনাকে জানবো যে কতদিন ধরে এই হাঁস পালন করে আসছেন? আমি 10 থেকে 12 বছর হচ্ছে এইভাবে হাঁস পালন করে আসছি। বর্তমানে কতগুলো হাঁস আছে? 20 থেকে শুরু করি, আস্তে আস্তে ক্রমশে বাড়ায়। 20টা প্রথমে করলাম, 20টা একটু বড় হলো। একটু বড় হওয়ার পর যখন প্রথমেই তো জলে ছাড়া যায় না, এবার আস্তে আস্তে একটু বড় হওয়ার পর তখন আবার 10টা ওর সঙ্গে যোগ করে আবার সেই পদ্ধতিতেই আবার হাঁসটা বড় করে আবার সেই অনুযায়ী সেই ছোট বাচ্চাতে গুঁড়ো জাতীয় খাবার দিয়ে আস্তে আস্তে যতটা বড় হয় তখন আস্তে আস্তে যেমন পরিমাণে খাবার খেতে শেখে তখন সেই মোটা একটু ওরই মধ্যে মোটা সাইজের যে খাবার দেওয়া হয়। খুদ যেমন যখন একবারে বড় হয়ে যায় তখন আমরা সকাল দিকে একবার পোলট্রি ফুড খাবার দেওয়া হয়। রাত্রেবেলায় আবার যখন বাড়ি আসে, তো বড় হওয়ার সময়টা যখন রাত্রেবেলায় বাড়ি আসে তখন আবার আমরা চাল, গম, ধান এইসব খাবারগুলো দিয়ে রুমে ভরে দিই। রাতের বেলায় 2বার খাবার দেওয়া হয়। সারাদিনে বড় হাঁসগুলো 2বার খাবার দেওয়া হয়। ছোট বাচ্চা যখন থাকে তখন ওটা মাঝে মাঝে 3 থেকে 4বার খাবার দেওয়া হয়। বাচ্চা তো তখন ছোট অবস্থায় যখন থাকে তাদের খাবারের আলাদা পাত্রে জল দেওয়া হয়, জলে খাবার খায়, সেই খাবার গায়ে লেগে যায়, তার জন্য ওই যাতে গাটা ওরা পরিষ্কার করে নেবে সেইভাবে আলাদা পাত্রে জলও দেওয়া যায়, সেই জলটাতে গা ধুয়ে নেবে তার জন্যে। এবার তাদের তো পুকুরে ছাড়া যায় না ছোট অবস্থায়, তখন বাড়ির ভেতরেই রাখা যায়। ওইভাবে আস্তে আস্তে 20টা থেকে 30টা, 30টা থেকে আবার পরে খাবে আবার 40টা, এরকম ধাপে ধাপে ওরকম করে করতে করতে আমরা 100টা পর্যন্ত করি। 100টা বললেন, এটা কি বাড়িতেই হাঁসের বাচ্চা আপনারা ফোটান? না, আমরা বাড়িতে হাঁসের বাচ্চা ফোটাই না, ওইটা গ্রাম দিকে বেচতে আসে তখন তাদের কাছে কিনে নিই। এমনভাবে কিনে 10 থেকে 15 দিনের মাথায় যে বাচ্চাগুলো আসে ওই বাচ্চাগুলো কিনি, প্রায় 40 টাকা হারে দাম পড়ে। সেই বাচ্চাগুলো কিনি, দিয়ে কিনে নিয়ে ওই বাড়ির উঠানের মধ্যেই রেখে দিয়ে খাওয়া যেমন বললাম জল খাবার সব গুঁড়ো জাতীয় খাবার দেওয়া হয়, জল দেওয়া হয়, দিয়ে ওই উঠানের মধ্যেই রাখা হয়। আস্তে আস্তে যখন বড় হয়ে আসে তখন পুকুরের মধ্যে আমরা ছাড়ি। তারপরে ধাপে ধাপে আবার ওই হাঁস আমরা শীতকাল যখন আসে বড় যখন হয়ে যায় তখন শীতকালে আমরা হাঁসটা বিক্রি করে দিই। আবার কিছুটা রাখি ডিম পাড়ার জন্য। মাংস হিসেবে আমরা কিছুটা হাঁস, অনেকটা বেশিরভাগ সব একসঙ্গে থোকা আমি পয়সাটা পাবো তার জন্য আমরা বিক্রি করে দিই। গ্রামগঞ্জে এক ঝাঁকিওয়ালা আসে তাদেরকে আমরা বিক্রি করে দিই।
সেই পয়সাটা এক টাকা আমি পাই, সেই পয়সাটা আমার কাজে লাগাইতে পারবো। আমার অবস্থা যেমন আর্থিক অবস্থা খারাপ, সেই জন্য আমি যখনই বিচি তখনই একসঙ্গেই বিক্রি করবার চেষ্টা করি। এ থেকে মাসে আমরা মোটামুটি কত টাকা রোজগার করেন বা উপার্জন করেন? এই থেকে প্রায় 3,000 থেকে 3,500 টাকার মতন আমরা রোজগার করতে পারি। এবার ওর সাথে ডিমটাও কিছু বিক্রি করি। এখন হাঁস তো বলে অনেকগুলি হাঁস আছে, কত প্রকার হাঁস আপনি পালন করেন? আমি 2 প্রকার হাঁস পালন করি, একটা ক্যাম্বেল আর একটা দেশি বা পাতি হাঁস। ক্যাম্বেল হাঁসটা যাতে ডিমটা বেশি পড়ে ওই জন্য ক্যাম্বেল হাঁসটা রাখি, প্রায় 30টা মতন বাড়িতে রাখি। আর মাংস হিসেবে বিক্রি করার জন্য দেশি হাঁসটা রাখি। দেশি হাঁসটা বড় যখন হয়ে যায় তখন একবারই বিক্রি করি, ওইটা পয়সাটা একসঙ্গে পাওয়ার জন্য। দেশি হাঁসগুলো শীতকাল আসে তখন গ্রামগঞ্জে মানুষেরা কিনে নিয়ে যায় এবং আর ঝাঁকিওয়ালাদেরকেও দিয়ে দেওয়া হয়। ক্যাম্বেল হাঁস এটা কি মাংস খাওয়া হয়? মাংস খাওয়া হয়, ওই হাঁসটা বিক্রি করার জন্য মাংস হিসেবে দেশি হাঁসটা বিক্রি করা হয়। ডিমের চাহিদা কোনটা বেশি? মানে একটা আমি বলেন দেশি হাঁস আছে এবং ক্যাম্বেল হাঁস আছে, 2 ধরনের তো হাঁস চাষ করে থাকেন, তো ডিমের চাহিদা কোনটা বেশি, ক্যাম্বেল নাকি দেশি হাঁসের? দেশি হাঁসের ডিমটাই বেশি বিক্রি। আর বিশেষ করে আমরা জানি তো একটা রোগের তো সমস্যা হয়ে থাকে, বিশেষ করে হাঁস মুরগির ক্ষেত্রে, সে ধরনের কি কোনো সমস্যা দেখা দেয়, হলে কি ব্যবস্থা নেন? গ্রামগঞ্জে যখন দেখি কেউ বলে ঝিমুনি এসছে, সেই পরিস্থিতিতে আমি দেখি ঝিমুনি আসার আগেই আমি হোমিওপ্যাথি ওষুধ এর ব্যবস্থা করি। হোমিওপ্যাথি ডাক্তার আছে, ডাক্তার কাছে যায়, দিয়ে বলি এই হয়েছে কি, প্রথমে কিমির ওষুধটা আনা হয়, কিমির ওষুধ দেওয়া হয় এবং ঝিমুনি লাগারও ওষুধ দেওয়া হয়। ওই ওষুধ এনে খাওয়ানো হয়। খাওয়ানো হয় কিভাবে, খাবার যা দিই ধানে বা গমে ওই খাবারের সঙ্গে দিয়ে ওষুধটা খাওয়ানো হয়। ও তার সঙ্গেও হলুদটা দিই, হলুদটাতে যাতে জীবাণুনাশক হবে, ওই জন্য কোনো বিষাক্ত কোনো জিনিস থাকবে না, নষ্ট হয়ে যাবে, তার জন্য হলুদটাও ওর সঙ্গে ব্যবহার করি। দিদির কাছে জানবো যে এই যে হাঁস পালন করছেন দীর্ঘদিন ধরে, বহু সমস্যার সম্মুখীন হয়ে আজকে সফল হয়েছেন, তো আগামী দিনে কি এটাকে আরো বড় করে করার একটা পরিকল্পনা রয়েছে না কি ভাবছেন, চিন্তা ভাবনা কি আছে? হ্যাঁ, এটা আরো আমি বড় করবার চেষ্টা করছি, যাতে আমার এটা উন্নতি হয়, ওরা বড় হয়, যাতে আমি ওটা যোগাযোগ করতে চাইছি, ব্লকে থেকে যোগাযোগ করতে চাইছি, এর থেকে যেন আমি আরো বাড়াতে পারি বা এর থেকে সময় দিয়ে আরো আমার উন্নতি হয়, যাতে এর সঙ্গে আমি আস্তে আস্তে ঘর বাড়ি একটু একটু করেছি আর একটু ভালো করবার চেষ্টা করছি। এইভাবে আমি চেষ্টা করে যাচ্ছি। বাড়িতে আমাকেই সংসারটা চালাতে হয়, সেই পরিস্থিতিতে আমি এই কাজটাই ভালোভাবে বেছে নিয়েছি। এই কাজটাই আমার বেশি ভালো লাগছে বলে মনে হয়। আজকে আমি প্রথমে অল্প নিয়ে নেমেছিলাম, সেই অবস্থা থেকে আমি একটু আস্তে আস্তে বড় হতে পারছি। প্রথম যখন 20টা থেকে নামি তখন 100টা করেছি, এখন 100টার উপর হাঁস করতে পেরেছি। এই থেকে আমি আরো বড় হওয়ার চেষ্টা করছি। বাড়ির থেকে আমি বসে এই কাজটা করতে পারছি, আমার বাইরে যাওয়ার কোনো প্রয়োজন হয় না, আমার বাড়িতে বসেই আমার এই রোজগারটা হচ্ছে। আমি গ্রামে গৃহবধূদের বলতে চাই যে আপনারা এই কাজটা করুন। আমি এই কাজটা করে আমি ভালো লাভজনক করতে পেরেছি। এই থেকেই আমি ঘর বাড়ি আর্থিক অবস্থা যা ছিল তার থেকে আমি উন্নতি করতে পেরেছি এবং সংসারটা ভালোভাবে চালাতে পারছি। আগে যে অবস্থায় ছিলাম সেই অবস্থা থেকে অনেক আমি ভালো আছি। এখন আমি এইটাতেই খুশি, এইটাই করে আমি ভালো ফল পাচ্ছি। এইটা আরো যত দিন যাবে ততটাই আমি যাতে বড় হয় সেই চেষ্টাই আমি করে যাব। এতে আমি স্বনির্ভর হতে সফল হয়েছি এবং আমি সকল গৃহবধূকে বলবো যে আপনারা এই কাজটা করুন, এই হাঁস পালনটা করুন। হাঁস পালনটা করে আপনারা উপকৃত হবেন এবং অল্প সময়ে আপনারা এই কাজটা করলে প্রচুর লাভজনক হবেন। ওরা ছোট অবস্থায় যখন থাকে তখন একটু যত্ন নিতে হয়, আর যখন বড় হয়ে যায় তখন 2 বেলা খাবার দিতে হয়। সকালে পোলট্রি ফুড খাবারটা দিই আর সন্ধ্যেতে ধান গম এইসব খাবারটা দিয়ে আবার সন্ধ্যেবেলায় দিই, বাড়িতে রুমে ঢুকিয়ে দিই। তারপর আবার বার করে দিলাম। রুম থেকে যখন বার করি তখন ওই রুমটাকে পরিষ্কার করি। এবার সিমেন্টের রুমটা ঝাঁট দিয়ে জল দিয়ে ঢেলে দিই, তারপর ঝাঁট দিই। ঝাঁট দেওয়ার পর ব্লিচিং, তারপরে চুন, তারপরে ফেনাইল এইসব দিয়ে পরিষ্কার করি ঘরটা। পরিষ্কার করার পর আবার যে বাচ্চাগুলো আবার ছোট জানগুলো কিনি সেগুলো উঠোনের মধ্যে রাখি, আর বড়গুলো ছেড়ে দিই। তার এইভাবেই আমি পরিচর্যা করি, ওই থেকে আমি লাভবান হয়েছি। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আজকে আমরা এসেছিলাম সাঁইথা ব্লকের অন্তর্গত
নিমগড়িয়া গ্রামে আমরা এমন একজন গৃহবধূকে পেয়েছিলাম, যিনি আজকে কিন্তু হাঁস প্রতিপালন করে আর্থিক উন্নতি ঘটাতে সক্ষম হয়েছে। এতক্ষণ এই অনুষ্ঠানটি শুনলেন ভারত সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন আমাদের এই কিষাণ বাণী অনুষ্ঠান শেষ করছি।